দুই দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশি যুবকের, লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যোগাযোগের চেষ্টায় বিজিবি। এবং সপ্তাহ ব্যবধানে আবারও সিলেটে জলজট, রাতভর বৃষ্টিতে তলিয়েছে ৩ ওয়ার্ডের নিচু এলাকা, নগরবাসীর দুর্ভোগ, সুরমার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দুদিন না পেরোতেই সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও ঝরল প্রাণ। লালমনিরহাটের পর এবার কুমিল্লায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিহতের মরদেহ ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফ এর গুলিতে কৃষক হত্যার রেশ না কাটতেই এবার কুমিল্লায় ঝরল প্রাণ। রোববার সকাল ৮টায় গুলির শব্দ পাওয়ার ঠিক ৩০ মিনিট পর আবারও আরেকটি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসী জানান, কুমিল্লার বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্ত দিয়ে আসার সময় আনোয়ার নামে এক ব্যক্তিকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শঙ্কুচাইল বিজিবি ক্যাম্পের কাঁটাতারের বেড়ার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ছুটে আসেন বিজিবি সদস্যরা। এর আগেই নিহতের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এমনিও গরম হয়েছে আগে থেকে নিয়েছিল, পাবলিকে লইছিল, বন্দুক দিয়ে মারি দিয়েছিল বিএসএফ পাবলিকে। আধা ঘন্টা পরে আবার গুলি করছে, গুলি করার পরে তারপরে মারা গেছে আর কি। তো অনেকক্ষণ লাশটা এখানে পড়ে ছিল। দৌড়ান দিতে যে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যে ভালো মানুষ বলে কয়জন বই আছিল, তারা ফিটাফিটি শুরু করছে বিএসএফ আইসি। ইন্ডিয়া সাহেব আসছে, আসার পরে বলছে ফায়ার করে দেওয়ার জন্য, তো দিয়ে মনে করেন বেড়ার ভিতরে ঢুকে এলাই রাখছে। কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে ইয়া করার জন্য, পোস্টমর্টম করার জন্য। ২৭ ঘন্টা পর শেষ হলো নেত্রকোনায় জঙ্গি আস্তানায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের অভিযান। 4টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। ডুয়েটের সাবেক অধ্যাপকের বাড়িটি জঙ্গিদের প্রশিক্ষণে ব্যবহার হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামের এই বাড়িটি 2 দিন ধরে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপদে সরিয়ে নেওয়া হয় স্থানীয়দের। রোববার সকালে দ্বিতীয় দিনের অভিযানে যোগ দেয় ঢাকার বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত টিম ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। এরপর শুরু হয় যৌথ অভিযান। বিকেলে যোগ দেয় ফায়ার সার্ভিসও। ঘেরাও করা বাড়িটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল বলে নিশ্চিত করেছে সোয়াত টিম। ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশের যে বিশেষায়িত ইউনিট জঙ্গি নিয়ে কাজ করে, সেই টিমের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ইনভেস্টিগেশন টিম, সাইবার টিম, তারা চলে এসেছে। আমরা প্রাইমারিলি একটা ভিজিট করেছি, তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং সেই সাথে কিছু সাইবার রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস, কিছু ডিভাইস, এই ধরনের জিনিস আমরা দেখেছি। সেটাকে আমাদের যে সাইবার ক্রাইম টিম আছে তারা সেগুলো নিয়ে কাজ করছে। পুলিশ জানায়, বাড়িটির ভেতরে 4টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও অসংখ্য ডিভাইস প্রস্তুত করা হচ্ছিল। ডেটোনেটর আছে, তারপরে প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি আছে এবং এখানে আমাদের কাছে মনে হয়েছে তারা নিবিড়ভাবে এখানে প্রশিক্ষণ নিত এবং এরকম বিভিন্ন ধরনের আলামত। বাড়িটির মালিক গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান। তবে বাড়িটি থেকে কাউকে আটক করা যায়নি। সময় সংবাদ, নেত্রকোনা। নিখোঁজের একদিন পর চট্টগ্রামে খাল থেকে 7 বছরের শিশু জসিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার খোলা স্ল্যাব দিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনের, তবে তা মানতে নারাজ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক। সন্তানকে হারিয়ে এমন আহাজারি মা নাসিমা আক্তারের। জন্ম থেকে বাক প্রতিবন্ধী হওয়ায় ব্যক্ত করতে পারছেন না সন্তান হারানোর বেদনা। 7 বছরের শিশু জসিম নগরীর শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। মা জন্ম থেকে বোবা হওয়ায় ভিক্ষা করেন আর বাবা রিক্সা চালিয়ে সংসার চালান। সিএমবি কলোনি খালপাড় এলাকায় শনিবার বিকেলে খেলছিল জসিম। এরপর থেকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পাওয়া যায়নি। রোববার সকালে নাসির খালে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এখানে আমার বোন আর একটা মেয়ে আর আমার ভাই ওরা খেলতে হঠাৎ করে ও পড়ে গেছিল। আমরা চাই এটা তদন্ত হোক, কিভাবে পড়ছে, কেমনে পড়ছে, এটা আমাদের সন্তান আমরা হারাইছি। আমরা চাই না অন্য কোনো মায়ের বুক খালি হোক। তার কারা বেড়া দেওয়ার উচিত ছিল, কেন এটা একটা ফাড়া, এটা ছোট ছোট বাচ্চা আছে, বুড়া মানুষ বললে উঠতে পারবে না। স্থানীয়দের দাবি, রাস্তার কয়েকটি স্ল্যাব তুলে ফেলায় খালে পড়ে শিশুটি মারা যায়। স্ল্যাবটা ওঠানোর সাথে সাথে একটা স্ট্রাকচার দেওয়া উচিত ছিল,
এটা বিপদ হতে পারে, রাত্রে মানুষ হাঁটাগুটা করে। আর এখানে তো এটা উঠানোর সাথে এখানে যদি না পড়ে সে ব্যবস্থা করবেন না। ভালো ছেলেগুলো রাস্তা থেকে নিয়ে আরেক জায়গায় লাগানো, এটা তো মারাত্মক নাই, আমরা সেই বিচারটা চাই। তবে অভিযোগ অস্বীকার করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক বলছেন স্ল্যাবে কিছু ত্রুটি থাকায় কয়েকটি তোলা হয়েছিল। 2-4টা স্ল্যাবে আপনার ক্র্যাক দেখা দিয়েছে, এটা গত রাতে আমরা ইনভেস্টিগেট করতে পাঠিয়েছি। আর বাচ্চাটার কিন্তু টাইমলাইনটা যদি খেয়াল করেন, বাচ্চাটার টাইমলাইনের সাথে আমাদের স্ল্যাব রিমুভাল টাইম কিন্তু মিল নাই। স্থানীয়রা বলছেন এর আগেও খোলা স্ল্যাব দিয়ে কয়েক শিশু নাসির খালে পড়ে গেল, টনক নড়েনি কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে সিলেটের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। শনিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয় সিলেটে। রাস্তাঘাট তলিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও। রাত 12টার পর বৃষ্টির দাপট কমলে পানি নামতে থাকে। তবে নগরীর শাহজালাল উপশহর, সোভানীঘাট, পাঠানটুলা, কাজীরবাজার, মেজর টিলা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পথঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। বাংলার সময়ে আরও থাকছে, জমে উঠছে কোরবানির পশুর হাট। খামারি ও ক্রেতাদের দর কষাকষি। বনিবনা না হওয়ায় নেই কাঙ্ক্ষিত বেচা বিক্রি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আক্তারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে নেমেছে ইউজিসি। সকালে ইউজিসির 4 সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় সাবেক প্রক্টর নুরুল আজিম শিকদার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না সাবেক উপাচার্য শিরিন আক্তার। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন উদ্বোধনে 44,55,000 টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ ওঠে সাবেক উপাচার্যের বিরুদ্ধে। এর ব্যাখ্যা চেয়ে 2 দফায় চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় এ বিষয়ে তদন্ত করতে আসে ইউজিসি। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের 20টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে শুরু হয় গণনা। ফলাফল জানার জন্য কেন্দ্র ও প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা। এর আগে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। গত 29 মে তৃতীয় ধাপে এসব উপজেলা পরিষদের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। দেশের বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু, তবে বেচা বিক্রি তেমন নেই। গোখাদ্য সহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধিতে পশুর দাম ছাড়তে নারাজ ব্যবসায়ীরা। আর এজন্য শেষ সময়ে দাম কমার অপেক্ষায় হাট ঘোরাঘুরিতেই সীমাবদ্ধ ক্রেতারা। গ্রামগঞ্জ, বন্দর, এমনকি শহরেও বসেছে কোরবানির পশুর হাট। বিরাট ময়দান জুড়ে সারি সারি গবাদি পশু আর নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হাট। দূরদূরান্ত থেকে পরিবহনে করে হাটে আসছে গবাদি পশু। ব্যাপারী আর খরিদ্দারদের মাঝে চলছে দর কষাকষিও। তবে বনিবনা না হওয়ায় তেমন বেচা বিক্রি নেই। এবারও হাটে মাঝারি ও ছোট গরুর প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। শেষ সময়ে দাম কমার অপেক্ষায় অনেকেই। সবই দেশীয় গরু উঠছে, কিন্তু গরুর দাম গরুর মালিকগণ খুব প্রচুর পরিমাণে চায়। এখনো গরু কিনতে পারতেছি না, গরু মূলাইতে আছি, হয়তো দেই সামনে এটা কমলে কিনতে পারে কিনা। বরাবরের মতো কারণ হিসেবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। আমি দাম চাইছি 1,20,000, 90,000, 85,000, 80,000। 2টা গরু আনছি, একটা গরুর দাম দিচ্ছি 2,10,000, আর একটা গরুর দাম দিচ্ছি 2,20,000। প্রতিদিন 500 টাকা খরচ হয়। প্রকৃতির দাম না পাওয়াটাই আমি গরুটা ছাড়তে পারতেছি না। রোববার খাগড়াছড়ির হাটে ছোট গরু 40 থেকে 50,000 টাকা, মাঝারি সাইজের গরু 60,000 থেকে 80,000 এবং বড় সাইজের গরু 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হয়। আর ভোলার হাটে 12 থেকে 16 মণ ওজনের গরুর দাম 5 থেকে 7 লাখ টাকার বেশি চাওয়া হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলি। প্রাণ গেল বাংলাদেশের। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।